আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এইচএসসি 22 ব্যাচের ক্র্যাশ কোর্সের বায়োলজি ক্লাসে। সন্ধ্যা 7:30 বেজে গিয়েছে। তোমাদের শুভ্র ভাইয়া আমি চলে আসছি তোমাদের কাছে আমাদের আরও একটা ক্লাসে। আমরা অনুজীব পড়তেছিলাম, অনুজীবের আজকে চতুর্থ লেকচার। তোমরা সবাই কেমন আছো তোমরা কমেন্টে জানিয়ে দাও, এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও এবং বলে দাও যে আমাদের ক্লাসটা কি হয়ে গিয়েছে, শুরু হয়ে গিয়েছে। তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। তোমরা কুইকলি একটু ক্লাসে চলে আসো, ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা ঠিকভাবে এবং আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না কেন আমাকে একটু কমেন্টে জানায় দাও। আজকে আমার শরীরটা একটু একটু অসুস্থ, একটু না অনেকটাই অসুস্থ। বেশ কয়েকদিন ধরে আসলে কোমরে খুব পেইন নিয়ে ভুগতেছি আসলে, এবং আজকে শরীরটা খুব বেশি একটা ভালো না, একটু জ্বরও আছে। তো যার কারণে আজকে তোমাদের ক্লাসটা আমি একটু তাড়াতাড়ি শেষ করে দিব। আজকে তোমাদের ক্লাসটা 45 মিনিটস কি 50 মিনিটসের মধ্যে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। এবং আমার ইচ্ছা আছে এই সপ্তাহে তোমাদের একটা এক্সট্রা ক্লাস দেওয়ার, যাতে করে তোমাদের মেকআপ হয়ে যায় ইনশাল্লাহ, ঠিক আছে? সো আজকে ক্লাসে একটু আগে আগে শেষ হয়ে যাবে, আমি তোমাদের আগে আগে একটু বলে দিলাম। হ্যাঁ, সি ইউ নট ফর মাইন্ড, কষ্ট পায়ও না। বাট হ্যাঁ, আমার ইচ্ছা আছে, আজকে তো মঙ্গলবার, সো আমি ট্রাই করবো ফাঁকা স্লট দেখে তোমাদের এই সপ্তাহে আরও একটা এক্সট্রা ক্লাস দিয়ে দেওয়ার ইনশাল্লাহ, যাতে করে এটা মেকআপ হয়ে যায়। ওকে, সো লেটস বিগিন। আমরা আমাদের পড়ায় চলে যাই। আজকে আমি যে বললাম তো যে শরীরটা ভালো না, তো এই জন্য আমি আজকে আর বেশি ভূমিকা করব না, একদম অল্প ভূমিকাতে আজকে ক্লাসের মধ্যে চলে যাব, ঠিক আছে? সো এই হচ্ছে কথাবার্তা। আমার কথা কি তোমরা শুনতে পারতেছো ঠিকভাবে? শরীরটা ভালো না তো এই জন্য আমি আমি তো দেখতে পারতেছি সব কিছু ঠিকঠাকই আছে। সো চলো তোমাদেরকে আমি কিছু প্রশ্ন দিয়ে শুরু করি। কোশ্চেন নাম্বার 1, টোবাকো মোজাইক ভাইরাসের দৈর্ঘ্য প্রস্থের কত গুণ? প্রস্থের কত গুণ? এটা তোমরা এখন কমেন্টে একটু আনসার করে দাও। টোবাকো মোজাইক ভাইরাসের দৈর্ঘ্য লম্বা, কারণ আমরা জানি এটা একটা দণ্ডাকৃতির ভাইরাস। সো তোমাদের বলতে হবে এদের দৈর্ঘ্যটা এদের প্রস্থের তুলনায় কত গুণ বড়, এদের দৈর্ঘ্য প্রস্থের তুলনায় কত গুণ বড়। তোমরা একটু কমেন্টে এটার আনসার করে দাও, দৈর্ঘ্য প্রস্থের তুলনায় কত গুণ বড়। কুইকলি এটা আনসার করে দাও। এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, যাতে করে তারাও ক্লাসে কি করতে পারে, জয়েন করতে পারে। অ্যান্ড কমেন্টে আনসারটা করে দাও। ওকে, তাসনুল ইসলাম রাইট অ্যান্সার, রুদ্র রহমান রাইট অ্যান্সার, অর্পিতা বিনতে আজাদ তোমার আনসারটা একটু ভুল হয়েছে ভাইয়া, একটু আবার চেক করো বইয়ে। শাকিল মোহাম্মদ সুজন রাইট অ্যান্সার করছো, উম্মে তাহফিম রাইট অ্যান্সার, মাহফুজ আহমেদ তুমিও রাইট অ্যান্সার করছো। আচ্ছা, তো আমি দেখতে পারতেছি তোমরা অনেকেই রাইট অ্যান্সার করতেছো। সো আরও কিছু আরও কয়েকজন তোমরা একটু আনসারটা করে ফেলো। দৈর্ঘ্য প্রস্থের তুলনায় কত গুণ? দৈর্ঘ্য প্রস্থের তুলনায় কত গুণ? তোমরা কুইকলি একটু কমেন্টে আনসার করে দাও, দৈর্ঘ্য প্রস্থের তুলনায় কত গুণ? ওকে, আমি দেখতে পাচ্ছি তোমরা ম্যাক্সিমামই রাইট অ্যান্সার করছো, দুই একজন একটু ভুল বলছো। দৈর্ঘ্য প্রস্থের তুলনায় 17 গুণ। যেহেতু যেহেতু টোবাকো মোজাইক ভাইরাস এটা দণ্ডাকৃতির ভাইরাস, যেহেতু টোবাকো মোজাইক ভাইরাস এটা দণ্ডাকৃতির ভাইরাস, তার মানে তার আকৃতিটা অনেক বড় হবে, লম্বা হবে। লম্বা হলে কি হয়? দৈর্ঘ্য বড় হয়, কিন্তু প্রস্থে কি হয়? কম হয়। তাহলে প্রস্থের তুলনায় দৈর্ঘ্যটা কত গুণ বড় হবে? 17 গুণ বড় হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাদের কোশ্চেন নাম্বার 2 নাম্বার কোশ্চেন। টি ভাইরাসে টি ভাইরাসের কতগুলো স্পর্শক তন্তু থাকে? কতগুলো স্পর্শক তন্তু থাকে ব্যাকটেরিওফাজ যে ভাইরাসটা আছে, ব্যাকটেরিওফাজ যে ভাইরাসটা আছে, এই ব্যাকটেরিওফাজ ভাইরাসের কতগুলো স্পর্শক তন্তু থাকবে? কুইকলি একটু সবাই একটু বলো যে ব্যাকটেরিওফাজে কতগুলো স্পর্শক তন্তু থাকবে। তোমরা কুইকলি এটার আনসারটা করে ফেলো।
আজকে একটু শরীরটা দুর্বল তো, যার কারণে আজকে মানে তোমাদের সাথে সেভাবে করে একটু এন্টারটেইন করে তোমাদের ক্লাস নিতে পারতেছি না, বুঝছো? তো শরীরটা অনেক বেশি উইক, যার কারণে একটু তোমরা দেখে হয়তো বুঝতে পারতেছো। সো এক্সট্রিমলি সরি। তো টেনশন নাই, আমি তোমাদেরকে এই সপ্তাহে একটা এক্সট্রা ক্লাস দেওয়ার ইচ্ছা আমার আছে। আমি একটু দেখে নিই যে স্লট ফাঁকা আছে কিনা, দেন তোমাদের জন্য এই সপ্তাহে আমি একটা এক্সট্রা ক্লাস নিয়ে ভাইরাসটা পুরোপুরি শেষ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, রুদ্ররবি মুন রাইট অ্যান্সার করছো, অর্পিতা বিনতে আজাদ রাইট অ্যান্সার করছো। আচ্ছা, আমি দেখতে চাই আরও কয়েকজন তোমরা একটু আনসারটা করে ফেলো। হাফসা বেগম রাইট অ্যান্সার করছো। আচ্ছা, অর্পিতা আবার দেখি আনসার করছো, তবে একটু কুইকলি এটা আনসার করে ফেলো। মাহফুজ আহমেদ গুড রাইট অ্যান্সার। গোলাম মোহাম্মদ সাজিদ রাইট অ্যান্সার করছো। আচ্ছা, তাহলে কয়টা স্পর্শক তন্তু থাকে? 6টি স্পর্শক তন্তু থাকে। কয়টি স্পর্শক তন্তু থাকে? 6টি। কয়টি স্পর্শক তন্তু থাকে? 6টি স্পর্শক তন্তু থাকে। স্পর্শক তন্তু এসে কী করে? অ্যাটাচ করে। এটা আমরা আজকে দেখব, ঠিক আছে? এটা আমরা আজকে দেখব। আমাদের আজকে যে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি পড়বো আমরা, তো ভাইরাসের সংখ্যা বৃদ্ধিতে আমরা আজকে এটা দেখবো। এবার তোমাদের একটা প্রশ্ন করবো, এটা একটু তোমাদের একটু রিটেন টাইপের একটা কোশ্চেন বা সৃজনশীলের জ্ঞানমূলক আসার মতো একটা কোশ্চেন। সার্স এর পূর্ণরূপ কি? করোনা ভাইরাস হচ্ছে সার্স কভ 2, তাই না? সার্স কভ 2। তো তোমাদেরকে বলতে হবে এই সার্সের পূর্ণরূপটা কি। দেখি এটার আনসার কে করতে পারে তোমাদের মধ্যে, কে এটা আনসার করতে পারে? সার্সের পূর্ণরূপ কি? সার্সের পূর্ণরূপ কি? দেখি এটার আনসারটা তোমাদের মধ্যে কে কে করতে পারো। সার্স, হোয়াট ইজ দ্য ফুল ফিলিং অফ দ্য সার্স? তোমরা একটু ওয়েট করো, আমি একটু এক গ্লাস পানি খেয়ে আসি, এবং তুমি এটা আনসার করতে থাকো। সো লেটস সি তোমরা কারা কারা রাইট অ্যান্সার করছো, একটু দেখে নিই। আচ্ছা, ওকে, এই দেখো আমি এখানে ভুল লিখছি, SA হবে। আচ্ছা হ্যাঁ, সার্স, SARS, সার্সের ফুল মিনিং কি? এই যে তোমরা তোমরা অনেকে রাইট অ্যান্সার করে ফেলছো, আমি দেখতে পারতেছি। সেরাজু মুনিরা আখি রাইট অ্যান্সার করছো, জান্নাতুল ফেরদৌস রাইট অ্যান্সার করছো, গোলাম মাহমুদ সাজিদ রাইট অ্যান্সার করছো, অর্পিতা বিনতে আজাদ তুমি রাইট অ্যান্সার করছো, তাহসানুল রাইট অ্যান্সার। আচ্ছা, তা আমি বলে দিই এটার ফুল মিনিং কি হবে এটার। আচ্ছা, অর্পিতা, হ্যাঁ অর্পিতা নাজনীন রাইট অ্যান্সার। এর ফুল মিনিংটা হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। এর ফুল মিনিং হচ্ছে সিভিয়ার, ACVER, সিভিয়ার অ্যাকিউট, ACUT অ্যাকিউট রেসপিরেটরি মানে শ্বসনতন্ত্রের সিনড্রোম মানে ব্যাধি, শ্বসনতন্ত্রের একটা ব্যাধি, মানে অনেক তীব্র প্রকৃতির হঠাৎ করে হয়ে যায় এরকম, মানে অল্প সময়ের মধ্যে খুব তীব্র প্রকৃতির শ্বসনতন্ত্রে একটা রোগ তৈরি করে, যার নাম হচ্ছে সার্স কভ 2 বা সার্স। আচ্ছা, করোনা ভাইরাসের কিন্তু আরও কয়েকটা বিশেষ প্রকৃতি আছে। সার্সের মতো আরেকটা আছে কি? মার্স, তাই না? MERS। মার্সের মিনিং কি ছিল? মিডিল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম, মিডিল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম। এটা কি ছিল? এটা ছিল হচ্ছে মার্স। এটার মিনিং কি ছিল? এটা ছিল হচ্ছে মার্স কফ, করোনা ভাইরাসের আরেকটা টাইপ, ঠিক আছে? সো এগুলো আমাদের কিন্তু গত ক্লাসের পড়া, এগুলো আমরা একদম গত ক্লাসে খুব সুন্দর করে আমরা দেখে আসছি, তাই না? আচ্ছা, এবার তোমাদের কাছে আমি আরেকটা প্রশ্ন করব, সেটা হচ্ছে দেখি এটার আনসারটা কে কে করতে পারে। এটা খুব ক্রিটিক্যাল টেকনিক্যাল একটা কোশ্চেন। কোশ্চেন নাম্বার 4, সেটা হচ্ছে ক্যাপসিড মানে কি? প্রোটিন, তাই না? প্রোটিনের আবরণ। ক্যাপসিডের সাব ইউনিটকে কি নামে ডাকা হয়? সাব ইউনিট মানে কি? খণ্ড। ক্যাপসিডের সাব ইউনিট
ক্যাপসিডের সাব ইউনিটকে কি নামে ডাকা হয়? দেখি এটার আনসার কে কি করতে পারে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সাব ইউনিট অফ এ ক্যাপসিড? ক্যাপসিডের সাব ইউনিটকে আমরা কি নামে সম্বোধন করি? আমরা যখন টোবাকো মোজাইক ভাইরাস পড়ছি, টোবাকো মোজাইক ভাইরাসের ক্ষেত্রে দেখছি যে প্রোটিনের যে আবরণটা থাকে, সেই প্রোটিনের আবরণটা এরকম খণ্ড 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 অনেকগুলো পাট হয়ে থাকে, তাই না? খণ্ড খণ্ড হয়ে থাকে। তো আঙুরের থোকার মতো এক একটা থোকা, প্রত্যেকটা প্রোটিন দিয়ে তৈরি, পুরোটা মিলে ক্যাপসিড। বাট এক একটা আঙুরের থোকা বা এক একটা খণ্ডককে আমরা কি করি, এক একটা খণ্ডককে কিন্তু আমরা ডিফারেন্ট নামে ডাকি, ঠিক আছে, বা আরেকটা নামে ডাকি। তো তোমাদের বলতে হবে সেই নামটা কি। আচ্ছা, আমি দেখতে পারতেছি তোমরা অনেকে আনসার করছো সাব ইউনিট। ক্যাপসোমিয়ার, গুড। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় হচ্ছে ক্যাপসোমিয়ার। এটাকে বলা হয় হচ্ছে ক্যাপসোমিয়ার। এক একটা খণ্ড, যদি পুরো ক্যাপসিডটা প্রোটিনের আবরণটা অনেকগুলো খণ্ড 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 হয়ে থাকে, তখন এক একটা আবরণিক এক একটা খণ্ডককে আমরা কি বলবো? এক একটা খণ্ডককে আমরা বলবো ক্যাপসোমিয়ার, ঠিক আছে? তাহলে চলো আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করে ফেললাম। নাও এখন আমরা কি করব? আমরা হচ্ছে আমাদের মেইন পড়ায় ঢুকবো। আজকে আমরা দেখবো ভাইরাস কীভাবে সংখ্যা বৃদ্ধি করে, লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র। এই ভাইরাসের সংখ্যা বৃদ্ধি, লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র, এটা কিন্তু আমাদের সৃজনশীলের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা সৃজনশীলের একটা প্রশ্ন। তাহলে আমরা আজকে প্রথমে লাইটিক চক্রটা পড়বো, লাইটিক চক্র। তাহলে আমি একটু মুছে দিচ্ছি, তুমি একটু ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও, যারা যারা এখনও ক্লাসে আসতে পারে নাই। তোমাদের যেসব ফ্রেন্ডদেরকে মেনশন করে ডেকে ডেকে আনতে হয়, তাদেরকে একটু মেনশন করে দাও, যাতে করে তারা ক্লাসের মধ্যে চলে আসতে পারে। ওকে, আমরা আজকে পড়তে যাচ্ছি লাইটিক চক্র। লাইটিক চক্র এটা এমন একটা চক্র, এই পদ্ধতিতে ভাইরাস কি করে? তার সংখ্যা বৃদ্ধি করে। এই পদ্ধতিতে ভাইরাস কি করে? তার সংখ্যা বৃদ্ধি করে। সংখ্যা বৃদ্ধি মানে তো বোঝো, ভাইরাসের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি আমরা এটাকে কি বলতে পারি না, পুরোপুরি এটাকে প্রজনন বলতে পারি না, কারণ ভাইরাস তো আসলে জীব না। সে কি করে? অন্য একটা জীবদেহের ভিতরে ঢুকে অ্যাক্টিভ হয়ে যায়। সেই জীবদেহের ভিতরে ঢুকে অ্যাক্টিভ হয়ে তখন তার দেহের ভিতরে কি করতে পারে? সে সংখ্যা বৃদ্ধি করতে পারে। তো সেটার জন্য যে চক্রটা আছে, এই চক্রটাকে আমরা কি চক্র বলি? সেটার জন্য যে চক্র, এটাকে আমরা লাইটিক চক্র বলি। লাইটিক, লাইটিক শব্দটা লাইসিস থেকে আসছে। লাইসিস মানে ভাঙন, ঠিক আছে? আর T2 এই ক্ষেত্রে কোন ব্যাকটেরিয়া, এখানে কোন ভাইরাসটা কাজ করবে? এক্ষেত্রে অ্যাটাক যে করবে, অ্যাটাক করা ভাইরাসটার নাম হবে হচ্ছে T2 ব্যাকটেরিওফাজ, T2, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে সাসপেক্টটাকে, মানে কার শরীরে অ্যাটাক করবে, কাকে অ্যাটাক করবে, ঠিক আছে? এক্ষেত্রে মেন সাসপেক্ট, এক্ষেত্রে আমার সাসপেক্ট বা মেন যাকে অ্যাটাক করা হচ্ছে, সে হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া। কি ব্যাকটেরিয়া? ইকোলাই ব্যাকটেরিয়া, ইস্কারিস্কিয়া কোলাই ব্যাকটেরিয়া। ইস্কারিস্কিয়া কোলাই ব্যাকটেরিয়াটা কিন্তু আমাদের জন্য খুব কমন একটা নাম। এটাকে কিন্তু আমরা খুব কমনলি জানি, বাচ্চাকাল থেকে বলে ক্লাস 9-10 থেকে কিন্তু ব্যাকটেরিয়াটা পড়ে আসছি। এবং তোমাদের নাইনে অনেকবার দেখবা, তোমাদের 9-এ কিন্তু 9-10-এ, সরি ভুল বললাম, তোমাদের এইচএসসিতে অনেকবার এই ব্যাকটেরিয়াটার নাম কিন্তু তোমাদের কাজে লাগবে। ইস্কারিস্কিয়া কোলাই বা ইকোলাই ব্যাকটেরিয়ার নাম কিন্তু বহুবার তোমাদের লাগবে, ঠিক আছে? তো এই ইস্কারিস্কিয়া কোলাই ব্যাকটেরিয়া বা ইকোলাই ব্যাকটেরিয়া, তো চলো আমরা এটা দিয়ে শুরু করি, মানে আমরা কিভাবে এটা করব। তো প্রথমে দেখো আমরা একটা ব্যাকটেরিয়াকে আঁকাচ্ছি। ব্যাকটেরিয়া চ্যাপ্টার যদিও তোমাদের পড়াই নেই, বাট তারপরে আমরা শুরু করতে পারি, কোনো সমস্যা নাই। এইভাবে করে তোমরা প্রথমে কি করবে? একটা ব্যাকটেরিয়া আঁকাবে। এবং এখন যেটা আমি পড়াচ্ছি, এই চিত্রটা কিন্তু তোমাদের জন্য কিন্তু সুপার ডুপার ইম্পর্টেন্ট। এই চিত্রটা কিন্তু অবশ্যই তোমাদের ভালো করে শিখে নিতে হবে, ঠিক আছে? তাহলে এইভাবে করে গোল করে আমি একটা ব্যাকটেরিয়া আঁকাইলাম। আচ্ছা, ব্যাকটেরিয়াদের যে ডিএনএটা থাকে, ধরো এই সেই গোল ডিএনএ, তোমাদের বইয়ের মতো করে দিচ্ছি, এটা হচ্ছে সেই ব্যাকটেরিয়ার ডিএনএ বা ইস্কারিস্কিয়া কোলাই ব্যাকটেরিয়ার ডিএনএ হচ্ছে এটা। তার শরীরে আমি শুধু ব্যাকটেরিয়ার ডিএনএটাই দিলাম, কারণ আমরা জানি ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী। আদিকোষী প্রাণীদের, আদিকোষী জীবদের, সরি ভুল বললাম, আদিকোষী জীবদের খালি থাকে একটা ডিএনএ
আর ডিএনএ বা এনএ বা নিউক্লিক অ্যাসিড যেটাকে বলি আর কি, মানে ওদের তো আর সুগঠিত নিউক্লিয়াস নাই। ব্যাকটেরিয়া তো আদিকোষী, আদিকোষী তো সুগঠিত নিউক্লিয়াস নাই, তাই না? শুধুমাত্র ক্রোমাটিন তন্তু থেকে ডিএনএ থাকে, আর থাকে কি বাইরে থেকে রাইবোজোম, 70S রাইবোজোম। সো কি বলবো, আমি ক্লাস নিতে ঢুকলে খালি ফোন আসে, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলতেছিলাম আর কি, যে আমরা এখন যেটা করবো আর কি, এখানে শুধুমাত্র আমরা ডিএনএ টুকু দিছি, যে গোল যে ডিএনএটা, এই গোল ডিএনএ টুকু দিছি। আচ্ছা, এখন আমরা যেটা করব, যে একটা ভাইরাস দিব। সেই ভাইরাসটা কি? T2 ব্যাকটেরিওফাজ। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা, আমি আজকে অনেক আস্তে কথা বলতেছি, তো আমার কথা শুনতে পারতেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাই দিও। খুব আস্তে কথা বলা লাগছে, শরীরের কন্ডিশনটা অতটা ভালো না, ঠিক আছে? অনেক আস্তে আস্তে কথা বলতেছি এই জন্য আজকে। এবং আজকে তোমাদের তো বলেই দিছি, আজকে ক্লাসটা আমি বেশিক্ষণ নিব না, মানে 45 মিনিটের মধ্যেই ক্লাসটা শেষ করে দিব ইনশাল্লাহ। এই সপ্তাহে আমি তোমাদের আরেকটা এক্সট্রা ক্লাস দিয়ে দিব। যেটা বলতেছিলাম আর কি, তো এইখানে তোমার একটা T2 ব্যাকটেরিওফাজ অ্যাটাক করবে। তার নামই হচ্ছে ব্যাকটেরিওফাজ। তার মানে কি, সে ব্যাকটেরিয়ার দেহের মধ্যে ঢুকে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, ঠিক আছে? এবং এই হচ্ছে তার ডিএনএ। তাহলে এই ব্যাকটেরিয়াটা এখন কি করবে? এই ব্যাকটেরিয়াটা এখন এর শরীরের ভিতরে অ্যাটাক করবে। তাহলে ব্যাকটেরিয়াটাকে, ভাইরাসটা ব্যাকটেরিয়ার দেহের মধ্যে অ্যাটাক করবে। নর্মালি কিন্তু ভাইরাসটা ব্যাকটেরিয়া থেকে অনেক 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 ছোটো হয়, ভাইরাস থেকে ব্যাকটেরিয়া আকারে অনেক ছোট হয়। তাহলে চলো আমরা এইখানে একটা T2 ব্যাকটেরিওফাজ আঁকাই দিই, ঠিক আছে? এই হচ্ছে একটা ভাইরাস, T2 ভাইরাস। আর হচ্ছে এই হচ্ছে তার কলার, এবং এই দেখো রাখলাম। আমি একটু জুম করে দিই, তাহলে তোমাদের দেখতে একটু সুবিধা হবে। একটু 1 মিনিট আমি একটু জুম করে দিই জায়গাটা, যে জায়গায় আঁকাচ্ছি জায়গাটাকে জুম করে দিই। আচ্ছা, তো সে স্পর্শক তন্তু দিয়ে এই ব্যাকটেরিয়ার দেহের মধ্যে এভাবে কি করছে? বসছে স্পর্শক তন্তু দিয়ে, ঠিক আছে? স্পর্শক তন্তু দিয়ে সে ব্যাকটেরিয়ার দেহের মধ্যে বসে, ব্যাকটেরিয়ার দেহের মধ্যে বসার পরে সে তার যে স্পাইক থাকে, এর দেশে ফুটা করছে, আচ্ছা, তার ডিএনএটা তো আমরা আঁকাই নেই। এই হচ্ছে তার ডিএনএ, তাহলে স্পাইক দেশে ফুটা করছে। এখন সে কি করবে? এখন কি পুরাপুরি সে এটার ভিতর ঢুকে যাবে? সে কি পুরাপুরি এই ব্যাকটেরিয়াটার দেহের মধ্যে ঢুকবে? না, তার ব্যাকটেরিয়াটার দেহের মধ্যে ঢোকার দরকার নাই, ঠিক আছে? তাহলে প্রথম কাজটা কি? প্রথম কাজটাকে আমরা বলি হচ্ছে, প্রথম যে কাজটা হইলো, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাটাচমেন্ট বা ল্যান্ডিং। এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে অ্যাটাচমেন্ট, ATTACH, অ্যাটাচমেন্ট, বা এটাকে আমরা ল্যান্ডিং নামেও ডাকতে পারি, ঠিক আছে? অ্যাটাচমেন্ট বা ল্যান্ডিং, মানে সে কী করলো? বসলো। এটাকে তোমাদের বইয়ের মধ্যে বাংলা শব্দে একটা খুব কঠিন একটা নাম দিয়ে বলছে, সেটা হচ্ছে পৃষ্ঠিলগ্নীকরণ নাকি। তোমরা এটাকে সংযুক্তিও বাংলায় বলতে পারো, বাংলায় এটাকে তোমরা সংযুক্তি নামেও ডাকতে পারো। অ্যাটাচমেন্ট বা ল্যান্ডিং বা সংযুক্তি নামেও তোমরা এটা ডাকতে পারো, অ্যাটাচমেন্ট বা ল্যান্ডিং, বা এটাকে বাংলায় তোমরা সংযুক্তি বলতে পারো। তো প্রথম ধাপে সে কী করলো? জাস্ট বসলো। সে তার এই স্পর্শক তন্তু দিয়ে সে কী করলো? ব্যাকটেরিয়ার দেহের মধ্যে বসলো। ওকে, তাহলে এখানে এগুলো আমাদের প্রথম কথা। 2 নম্বরে কি করবো আমরা? 2 নম্বরে আমরা আরও একটা চিত্র আঁকাবো। এই সেই ব্যাকটেরিয়ার দেহের ডিএনএ, এটাকে তো যেভাবে আমরা আগে আঁকাইছিলাম সেভাবে করে আমরা আঁকাই দিলাম, ঠিক আছে? আই ক্যান্ট ওয়াচ দ্য ক্লাস ক্লিয়ারলি। আমি যে এখান থেকে দেখতেছি, দেখো আমি ডাবল একটা ফোন, আবার এখানে আবার মোবাইল, সব কিছু দিয়ে আমি ক্লাসটা দেখতেছি। হ্যাঁ, একই ওয়াইফাই আন্ডারে। দেখো আমার এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে সব কিছু, এভরিথিং ইজ ক্লিয়ার। তোমাদের ফেসটা সব কিছু, তোমাদের ফেস বলতেছে, আমার ফেস, তোমাদের কমেন্ট সব কিছুই দেখতে পারতেছি। আচ্ছা, এবার দেখো কি হবে। আমি এখানে ব্যাকটেরিয়া ফার্স্টটাকে আঁকাই দিই, T2টাকে আমি আবার আঁকাই, ঠিক আছে? সে তো হচ্ছে স্পর্শক তন্তু দিয়ে বসছে, এই যেরকম স্পর্শক তন্তু দিয়ে বসছে। সে কি পুরাপুরি ভিতরে ঢুকে যাবে? না, তার এখানে পুরাপুরি ভিতরে ঢোকার কোনো প্রয়োজন নাই। সে তো স্পাইক দিয়ে ফুটা করছে, তাই না? এই জায়গাটা ফুটা হয়ে গেছে, এই জায়গাটা এখন কি হয়ে গেছে? ফুটা হয়ে গেছে। ভিতরে এই জায়গাটা ফুটা হয়ে গেছে। সে কি করবে? তার ডিএনএটাকে ভিতরে ঢুকাই দিবে। সে তার কি করবে? ডিএনএটাকে ভিতরে ঢুকাই দিবে। সে বেশি কিছু করবে না। সে কি করবে? সে তার ডিএনএটাকে এটার ভিতরে ঢুকাই দিবে। বুঝতে পারছো? সে তার ডিএনএটাকে ভিতরে ঢুকাই দিল। ওকে, তাহলে আমরা বলতে পারি ফার্স্ট ডিএনএর অনুপ্রবেশ। এই ঘটনাটাকে আমরা কি বলতে পারি? ফার্স্ট ডিএনএ অনুপ্রবেশ, ঠিক আছে? এটাকে আমরা পেনিট্রেশন নামেও ডাকতে পারি। এটাকে আমরা কি নামে ডাকতে পারি? এটাকে আমরা পেনিট্রেশন নামেও ডাকতে পারি। পেনিট্রেশন, বা বাংলায় যদি আমরা বলি ফার্স্ট ডিএনএ এর অনুপ্রবেশ।
মানে ডিএনএটাকে সে ঢুকাই দিল, সে কিন্তু পুরোপুরি ভিতরে ঢোকে নাই। এখন কিন্তু আমাদের এই টি2 ব্যাকটেরিওফাজের কিচ্ছা শেষ। ভাইরাসের শরীরে আছে ডিএনএ আর প্রোটিন, তার মধ্যে ডিএনএটাকে আমি বাদ দিয়ে দিলাম, তাহলে তো তাকে নিয়ে আর আমার এখন আর কি কথা বলার প্রয়োজন নাই। ঠিক আছে, এখন আমার এটা নিয়ে কথা বলার দরকার নাই। তাহলে পেনিট্রেশন হয়ে ভিতরে ঢুকে গেল। এখন দেখো ভিতরে কি কর্মকাণ্ডরা করবে। ভিতরে এটা ঢোকার কারণে কী হবে জানো, এটার এফেক্টে, এই ভিতরের ডিএনএটার এফেক্টে, ফার্স্ট ডিএনএটা, এই ভাইরাসের ডিএনএটার এফেক্টে ব্যাকটেরিয়াটা ক্ষতিগ্রস্ত হতে থাকবে। ব্যাকটেরিয়ার যে ডিএনএটা আছে, ব্যাকটেরিয়ার ডিএনএটা কী হবে, ক্ষতিগ্রস্ত হবে। ব্যাকটেরিয়ার ডিএনএটা কী হবে, ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এটাকে আমরা বলতে পারি ব্যাকটেরিয়াল ডিএনএর খণ্ডায়ন, ব্যাকটেরিয়াল ডিএনএর খণ্ডায়ন। হ্যাঁ, ব্যাকটেরিয়াল ডিএনএটা কী হবে, দেখো ক্ষতিগ্রস্ত হচ্ছে, খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে। তো এই ঘটনার কারণে ব্যাকটেরিয়াল ডিএনএটা কী হয়ে যাবে, খণ্ড খণ্ড হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, এর পরের ধাপে দেখো যে ঘটনাটা ঘটবে, এই হচ্ছে ব্যাকটেরিয়াটা, তার যে ডিএনএটা দেখো মোটামুটি নষ্ট হয়ে গেছে। তার যে ডিএনএটা দেখো মোটামুটি কী হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ইন দ্য মিন টাইম ব্যাকটেরিয়া ভাইরাসের যে ডিএনএটা আছে সেখানে প্রতিলিপন শুরু করবে। প্রতিলিপন মানে কি, সে তার ডিএনএকে কপি করতে থাকবে। মানে ভাইরাসের ডিএনএটা ভিতরে ঢুকে এখানে কি হতে থাকবে, কপি হতে থাকবে। ঠিক আছে, এটাকে বলা হয় অনুলিপন বা রেপ্লিকেশন। এটাকে বলা হয় রেপ্লিকেশন, এই ঘটনাটাকে বলা হয় রেপ্লিকেশন। এটাকে বলা হয় রেপ্লিকেশন। তোমরা জানো ডিএনএ রেপ্লিকেশন মানে ডিএনএ থেকে ডিএনএ তৈরি, বা এটাকে আমরা বলতে পারি ফার্স্ট ডিএনএ এর অনুলিপন। আমরা কি বলতে পারি, ফার্স্ট ডিএনএ এর অনুলিপন নামে আমরা এটাকে ডাকতে পারি। এখন এখানে কি হবে, রেপ্লিকেট হবে, ফার্স্ট ডিএনএটা কি হবে, অনুলিপিত হবে। ফার্স্ট ডিএনএটা হচ্ছে বারবার বিভাজিত হবে। দেখছো, আগে একটা ডিএনএ ঢুকছিল, এখন কতগুলা ডিএনএ হয়ে গেছে। দেখছো, কতগুলা ডিএনএ এখান থেকে হয়ে গেছে। এবং দেখো এর পরের ধাপে কি হবে, এর পরের ধাপে এই যে ফার্স্ট যে ডিএনএগুলো ঢুকছে, এই ফার্স্ট ডিএনএর প্রভাবে দেখো এই ব্যাকটেরিয়ার যে ডিএনএটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। দেখো এখানে কোনো ব্যাকটেরিয়ার ডিএনএ আমি দেই নাই, কিন্তু এই যে ফার্স্ট ডিএনএগুলো মানে ভাইরাসের লাল লাল যে ডিএনএগুলো, নীলটা ছিল ব্যাকটেরিয়ার ডিএনএ, লালটা হচ্ছে ভাইরাসের ডিএনএ। এর প্রভাবে যে ঘটনাটা ঘটবে, এইখানে ওই ডিএনএগুলা ব্যাকটেরিয়ার দেহের খণ্ডিত অংশগুলা তৈরি করবে। ব্যাকটেরিয়ার দেহের কি করবে, খণ্ডিত অংশগুলা, এই দেখো দেখছো কি করছে, ব্যাকটেরিয়ার দেহের যে খণ্ডিত যে অংশগুলো আছে, এই খণ্ডিত অংশগুলো এরকম তুমি এভাবে আঁকায় দিবা, এভাবে করে আঁকায় দিবা। এটার জন্য কোনো তোমার হাইলাইটের দরকার নাই, বা এটার জন্য তোমার কোনো এটাকে কোনো লেভেলিং বা এটাকে ধরো তোমার করার দরকার নাই। তুমি বলতে পারবা প্রোটিন এবং প্রোটিনের মাধ্যমে দেহের যে স্পাইক, স্পর্শক তন্তু, কলা এগুলো তৈরি হবে, এবং ডিএনএগুলো এটার ভিতরে কি হয়ে যাবে, ডিএনএগুলো দেখো মাথা তৈরি করে ফেললো। ঠিক আছে, এরকম তৈরি হবে। তো এটার জন্য তোমার আমার আলাদা কোনো নাম দেওয়ার বা এটার জন্য আলাদা করে আমার কোনো টাইটেল দেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, এটার জন্য আমি আলাদা করে কোনো টাইটেল আমি এখানে দিচ্ছি না। তুমি যদি টাইটেল দিতে চাও তাহলে এখানে বলতে পারো ভাইরাসের দৈহিক অংশ তৈরি, এরকম নাম দিতে পারো, বাট আমি মনে করি না এটা তো দেওয়ার কোনো দরকার আছে। ঠিক আছে, আচ্ছা পরের ধাপে দেখো কি হবে, পরের ধাপে হচ্ছে অ্যাসেম্বল হবে। পরের ধাপে কি হবে, অ্যাসেম্বল হবে। হ্যাঁ, অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল। পরের ধাপে কি হবে, অ্যাসেম্বল হবে। অ্যাসেম্বল হয়ে দেখো নতুন করে কি তৈরি হয়েছে, নতুন করে ভাইরাসগুলো তৈরি হয়েছে। অ্যাসেম্বল মানে তো বুঝছো, অ্যাসেম্বল মানে হচ্ছে সবগুলো আবার নতুন করে একসাথে কি হওয়া, অ্যাটাচ হওয়া। দেখছো, এই দেখো অ্যাসেম্বল হয়ে গেছে, সবগুলো নতুন করে তাদের খণ্ডিত অংশগুলা একসাথে মিলিত হয়েছে। এত বেশি আঁকানোর দরকার নেই, এত বেশি আঁকানোর জন্য তুমি সময় পাবা না। এরকম কি হবে, এটাকে আমরা কি নাম দিছি, এটাকে আমরা নাম দিছি অ্যাসেম্বল, অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো অ্যাসেম্বল, ASSEMBLE, অ্যাসেম্বল, বা এটাকে বলতে পারি খণ্ডিত ভাইরাসের অংশ একত্রিত হওয়া। খণ্ডিত ভাইরাসের অংশ কি হবে, একত্রিত হবে। এই ধাপে এসে খণ্ডিত ভাইরাসের অংশগুলো কি হবে, একত্রিত হবে। ঠিক আছে, এবং পরের ধাপটা এইভাবে দেখাবা। দেখো পরের ধাপে কি হবে, এইখান থেকে এরা এই ভাইরাসগুলা এই ব্যাকটেরিয়াটাকে ভেঙে ফেলবে, ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলবে। ব্যাকটেরিয়ার খণ্ডিত অংশগুলোকে কি করে ফেলবে, ব্যাকটেরিয়ার খণ্ডিত অংশগুলোকে মানে ব্যাকটেরিয়ার দেহের অংশটাকে ধ্বংস করে দিবে, এবং ধ্বংস করে দিয়ে এবং একদম দেখো একদম পুরো অ্যাভেঞ্জার্স এন্ডগেমের মতো, হ্যাঁ, অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল বলে এখানে কি বলবে, টি2 ব্যাকটেরিওফাজ অ্যাসেম্বল বলে এরা কি করে দেবে,
এরা হচ্ছে মুক্তি পেয়ে যাবে এবং এ মুক্তি পেয়ে আরও একটা আরও অনেকগুলা, একটা না আরও অনেকগুলা, প্রত্যেকটাই আরও অনেক একটা একটা করে অনেকগুলা ব্যাকটেরিয়াকে মারার জন্য চলে যাবে। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা বলতে পারবো রিলিজ, REL বের হয়ে যাবে। তাহলে আমি এখানে নাম্বারিংগুলো করে দিই কোনটা কত নাম্বারে ছিল। ঠিক আছে, এটা ছিল 1 নম্বরে। 1 নম্বরে কি হইলো আমি একটু ধাপে ধাপে তোমাদেরকে বলি কি হইলো। এখানে প্রথমে T2 ব্যাকটেরিওফাজটা একটা ব্যাকটেরিয়ার শরীরের উপরে অ্যাটাচমেন্ট হলো, বসলো, স্পাইক দিয়ে এসে ফুটা করলো, স্পাইক দিয়ে ফুটা করে 2 নম্বর ধাপে পেনিট্রেশন করলো, গর্ত করে কি করলো, সে হচ্ছে তার ডিএনএটাকে প্রবেশ করলো। তাহলে এটা বলতে পারি ফার্স্ট ডিএনএর অনুপ্রবেশ করলো। এই ফার্স্ট ডিএনএর প্রভাবে ব্যাকটেরিয়াল ডিএনএটা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। ব্যাকটেরিয়াল ডিএনএটা ধ্বংসপ্রাপ্ত হতে হতে দেখো খণ্ড খণ্ড হয়ে গেছে। ইন দ্য মিন টাইম ফার্স্ট ডিএনএটা বা ভাইরাসের ডিএনএটা দেখো রেপ্লিকেট হয়েছে, ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি করছে। এরপরে কি করলো, তার দেহের খণ্ডিত অংশগুলো তৈরি করলো। পরের ধাপে কি হলো, খণ্ডিত অংশগুলো মিলিত হলো, অ্যাসেম্বল হলো, খণ্ডিত ভাইরাসের অংশগুলো একত্রিত হলো। এরপরে অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল বা T2 ফার্স্ট অ্যাসেম্বল বলে ব্যাকটেরিয়াটাকে মেরে দিয়ে অসংখ্য ব্যাকটেরিয়া কি হয়ে গেল, এখান থেকে বের হয়ে চলে আসলো। ঠিক আছে, তো এই যে লাইটিক চক্র, এই লাইটিক চক্রে 30 মিনিটে 300টা ভেরিয়েন্ট তৈরি করতে পারে, মানে 30 মিনিটে 300টা জেনারেশন তৈরি করতে পারে। মানে সে এইভাবে ঢুকে 30 মিনিটের মধ্যে সে 300টা হয়ে বের হয়ে আসতে পারে, মানে ঢুকলো একটা বের হয়ে আসবে 300টা, এরকম কাজ কিন্তু করতে পারে। কতক্ষণ সময়? 30 মিনিট। তাহলে আমরা বলতে পারি 30 মিনিটে 300টা সংখ্যা বৃদ্ধি এরা করতে পারে। তাহলে তোমরা এই 6টা চিত্র একটু ভালো করে শিখে নিবা। এই 6টা চিত্র দিয়ে তোমরা ইজিলি এটাকে ব্যাখ্যা করতে পারবা। তাহলে আমরা এখন যেটা পড়লাম এটা বেসিক্যালি ছিল কি, এটা বেসিক্যালি ছিল হচ্ছে লাইটিক চক্র। এটাকে লাইটিক চক্র বলে বা এটাকে ভিরুলেন্ট ফাজ বলে। লাইটিক ফাজ বা ভিরুলেন্ট ফাজ এই ভাইরাসটাকে, এই যে T2 ভাইরাসটা যে ঢুকে ভেঙে দিয়ে চলে আসছে, এই যে T2 ফাজ ভাইরাসগুলোকে T2 ফাজ ভাইরাস বলে বা এটাকে ভিরুলেন্ট ফাজ ভাইরাস বলে। ভিরুলেন্ট মানে কি, অনেক তীব্র প্রকৃতির ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকে 30 মিনিটের মধ্যে খণ্ড বিখণ্ড করে 300টা হয়ে বেরিয়ে আসতে পারে। এই জন্য এটাকে লাইটিক ফাজও বলে বা এটাকে ভিরুলেন্ট ফাজও বলে। তোমাদের বই সুন্দর করে দেওয়া আছে, আমি একটু ফ্রেমটাকে ঠিক করে নিয়ে দাঁড়াও। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো এইটুকু আমি যেটুকু বলছি। এইটুকু যদি তোমরা বুঝে থাকো, লাইটিক চক্র যদি বুঝে থাকো, তাহলে তোমরা একটু সবাই কমেন্টে ইয়েস লিখে দাও। তোমরা যদি লাইটিক চক্রটা বুঝে থাকো তাহলে একটু সবাই কমেন্টে, লাইটিক চক্রটা যদি বুঝে থাকো তাহলে সবাই কমেন্টে আমাকে ইয়েস লিখে দাও, জি ভাইয়া বুঝতে পারছি। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের সৃজনশীলের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি জুম আউট করে দিছি, মোটামুটি তোমরা তো দেখেই ফেলছো কোনখানে কী ঘটনা ঘটছে। আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানাই দাও যে তোমরা বুঝতে পারছো কিনা। তিনশোটা জেনারেশন বলতে আসলে 300টা ফার্স্ট ভাইরাস বুঝাইছি, বুঝছো। জেনারেশন বলতে আবার তোমরা ভ্যারিয়েন্ট মনে করো না যে 300 রকমের ভ্যারিয়েন্ট, এরকম না। মানে একটা ঢুকে 300টা ভাইরাস হয়ে বের হয়ে আসবে, সিম্পলি নাও, হ্যাঁ, 300টা ভাইরাস হয়ে বের হয়ে আসবে। এটা তোমরা যদি বুঝে থাকো তাহলে চলো এখন আমরা চলে যাব হচ্ছে বুঝতে। এখন আমরা কি পড়বো? এখন আমরা লাইসোজেনিক চক্র পড়বো। এখন আমরা কি পড়বো? লাইসোজেনিক চক্র। এতক্ষণ যেটা পড়লাম এটা হচ্ছে লাইটিক চক্র। লাইটিক চক্রতে কি হয়েছে, একটা ভাইরাস ঢুকে পুরো ব্যাকটেরিয়াটাকে মেরে দিয়ে কি হয়ে আসছে, বের হয়ে চলে আসছে। এটাকে আমরা কি চক্র বলছি? লাইটিক চক্র বলছি। এখন আমরা পড়বো লাইসোজেনিক চক্র। তাহলে আমি একটু এই সাইডে একটু জুম করি, আমি এই সাইডের মধ্যে আঁকাবো, এই সাইডটায় জুম করে এইটুকুর মধ্যে আঁকাবো। ঠিক আছে, তাহলে এখন আমরা পড়বো লাইসোজেনিক চক্র। এখন পড়বো আমরা হচ্ছে লাইসোজেনিক চক্র। তাহলে আমি একটু এখানে মুছে দিই। এখন আমরা পড়বো লাইসোজেনিক চক্র। লাইসোজেনিক চক্র, লাইসোজেনিক চক্র, লাইসোজেনিক চক্র। তো লাইসোজেনিক চক্রের যে ভাইরাসটা, এটা হচ্ছে ল্যামডা সিরিজভুক্ত ভাইরাস বা এটাকে ল্যামডা ফাজ ভাইরাস বলা হয়। ল্যামডা একটা সিরিজ, বুঝছো, টি যেরকম একটা সিরিজ, এরকম একটা সিরিজ হচ্ছে ল্যামডা সিরিজ। ঠিক আছে, এখানে ল্যামডা হচ্ছে একটা সিরিজ। এখানে আছে P1 ভাইরাস, M13 ভাইরাস, এগুলো হচ্ছে ভাইরাসগুলোর নাম। P1 নামের একটা ভাইরাস আছে, M13 একটা ভাইরাস আছে। তো এগুলো দেখতে হচ্ছে তোমার হচ্ছে ইয়ের মতোই, T2 ভাইরাসটার মতোই, এই জন্য আর এখানে তেমন কিছু আলাদাভাবে বলে নাই। আর এখানে হচ্ছে সাসপেক্ট বা ভিকটিম,
এখানে ভিকটিম হিসেবে কে থাকবে, এখানে ভিকটিম হিসেবে কিন্তু একই ব্যাকটেরিয়া থাকবে ইকোলাই, তার মানে এরা কিন্তু সেই ইকোলাইকে অ্যাটাক করবে। তার মানে ডিফারেন্সটা কোথায়, ওইখানে T2 ব্যাকটেরিয়াফাজ অ্যাটাক করছিল, T2 ফাজ ভাইরাস অ্যাটাক করছিল, এখানে অ্যাটাক করবে কে, ল্যামডা ফাজ। ল্যামডা ফাজটাও দেখতে ওই একই রকমই, ওই রকমই, ঠিক আছে, এই যে এরকমভাবেই দেখাইছে, দেখো তোমাদের বইয়ের মধ্যে দেখো ল্যামডা ফার্স্টটাকেও কিন্তু এইভাবেই দেখাইছে, ঠিক আছে, ওটাকে কিন্তু ডিরেক্ট মানে ডিফারেন্টভাবে কিন্তু দেখায় নেই, মোটামুটি এরকমই, কলারটা দেয় না এখানে তোমাদের বইয়ের মধ্যে, ঠিক আছে, ঠিক আছে ফাইন, কলার যেহেতু দেয় না আমাদের কলার নিয়ে তো মাথা কামানোর দরকার নাই। ওকে ওকে, তো চলো আমরা এবার একটু দেখি এটার মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়। তো সেম, তাহলে এইখানে আমরা কি করব, এইখানে হচ্ছে আমরা একটা ব্যাকটেরিয়া আঁকাই দেবো, ধরো এখানেই আঁকাই দিলাম ব্যাকটেরিয়াটা, ঠিক আছে, এখানে ব্যাকটেরিয়াটা আঁকাই দিলাম। এটা কি ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া, এই হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়ার ডিএনএ, এই হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়ার ডিএনএ, আর হচ্ছে এই হচ্ছে ল্যামডা ফাজ ভাইরাসের ডিএনএ। তাহলে প্রথম ধাপ আগেটার মধ্যেই থাকবে, আগেরবার যেরকম অ্যাটাচমেন্ট হয়েছিল বা হচ্ছে পৃষ্ঠ লগ্নিকরণ বা সংযুক্তি হয়েছিল, এখানে সেটা হবে, মানে সেম টু সেম আগেরটার মতো এখানে হবে। আচ্ছা, পরের ধাপটায় দেখো তো কি হবে, পরের ধাপটায় দেখো এই যে আমি এখানে আঁকাইলাম, এই হচ্ছে ব্যাকটেরিয়ার মানে ব্যাকটেরিয়াটা, এই হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএটা, সেম আগেরটার মতোই হচ্ছে বাট একটু ডিফারেন্ট হয়ে যাবে। এই হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ, এই হচ্ছে না ঠিক আছে, এই হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ, এই হচ্ছে টি টু না ল্যামডা ফাজ ভাইরাসটা, এই হচ্ছে ল্যামডা ফাজ ভাইরাসটা, এবং ল্যামডা ফাজ ভাইরাসটা তার ধরো ডিএনএটাকে এদের তার ডিএনএটা একটু যে এরকমভাবে আঁকাই দিলাম তোমাদের বইয়ের মতো করে, এই ভিডিওটা ঢুকাইলো। তার মানে 2 নম্বর কথা একই, 2 নম্বর কথা একই থাকলো, যে এখানে কী ঘটলো, এখানে হচ্ছে তোমার আগেরটার মতো, আগে যেটা পড়াইছিলাম, আগেরটা যেরকম হচ্ছে ফার্স্ট ডিএনএ অনুপ্রবেশ করেছিল, এখানে কি হলো, ফার্স্ট ডিএনএ অনুপ্রবেশ ঘটলো। আচ্ছা, আগেরবার কি হয়েছিল, আগেরবার যে ঘটনাটা ঘটছিল যে এই ব্যাকটেরিয়াটা ঢুকে, এই ডিএনএটা ঢুকে ব্যাকটেরিয়ার ডিএনএটাকে মেরে ফেলছিল। এবার একটু ডিফারেন্ট ঘটনা ঘটবে। আগেরবার যখন আমরা লাইটিক চক্র পড়লাম, লাইটিক চক্রে কী হলো, সেম অ্যাটাচমেন্ট হইলো, পেনিট্রেশন করে ভাইরাসের ডিএনএটা ঢুকাইলো, এই ভাইরাসের ডিএনএটা কী করলো, ব্যাকটেরিয়ার ডিএনএটাকে পরের বার মেরে ফেললো। এখানে এই মারামারি কাপাকাপি ঘটনাটা ঘটবে না, এখানে মারামারি ঘটনাটা ঘটবে না, এখানে কী হবে দেখো, এইখানে যে ঘটনাটা ঘটবে, এই হচ্ছে ব্যাকটেরিয়াটা, একটু বড় আকারে ফেলছি সমস্যা নাই, এই যে ভাইরাসের ডিএনএটা আর ব্যাকটেরিয়ার ডিএনএটা একসাথে কেটে জোড়া লেগে যাবে। এখানে কাটার জন্য ইন্টিগ্রেজ, লাগানোর জন্য লাইগেজ ইত্যাদি এনজাইম লাগবে। যে ঘটনাটা ঘটবে, ব্যাকটেরিয়ার ডিএনএটা, এই হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ, এই ধরো ব্যাকটেরিয়ার ডিএনএ, আর ভাইরাসের ডিএনএটা, এই হচ্ছে ভাইরাসের ডিএনএ, একসাথে মিলিত হয়ে যাবে। এই হচ্ছে ব্যতিক্রম, এই হচ্ছে পার্থক্য। এবং এখানে যে জিনিসটা তৈরি হলো, এই জিনিসটার নাম হচ্ছে প্রোফাজ। এই জিনিসটার নাম কি, এই জিনিসটার নাম হচ্ছে প্রোফাজ। এই জিনিসটার নাম কি, এই জিনিসটার নাম হচ্ছে প্রোফাজ। কি তৈরি করলো, প্রোফাজ তৈরি করলো। প্রোফাজ কি, ভাইরাসের জিনোম ব্যাকটেরিয়ার জিনোম একসাথে মিলে যাওয়া। জিনোম বলতে আমি তো বুঝি, জিনোম বলতে কি মানে ডিএনএ বা যেটাকে মানে নর্মালি জিনোম বলতে হচ্ছে এক সেট ক্রোমোজোমকে বোঝায়, এখানে জিনোম বলতে আমি এখানে ডিএনএগুলো বুঝাইছি। তাহলে এখানে ব্যতিক্রমটা কোন জায়গায়, আগেরবার হচ্ছে ভাইরাসের ডিএনএ ঢুকে ব্যাকটেরিয়ার ডিএনএটাকে মেরে ফেলছিল, এবার কি হলো, ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে মিলিত হয়ে প্রোফাজ তৈরি করলো। এই জায়গাটুকু বুঝছো কিনা দেখি, তোমরা কে কি বলতেছো, অনেকক্ষণ ধরে তোমাদের কমেন্ট পড়ি না। এটা আবার বুঝান, কোনটা আবার বুঝাবো বলো, এটা আবার বুঝান, এভাবে বললে তো লাভ নাই, বলতে হবে যে ভাইয়া এই জিনিসটা আবার একটু বুঝান, এটা আবার বুঝান, তুমি এইটা বুঝো নাই না, এটা বুঝো নাই না, এটা বুঝো না, তা তো আমি জানতেছি না, তোমাকে বলতে হবে যে ভাইয়া এই জিনিসটা একটু বুঝান, ঠিক আছে। ভাইরাসের পরজীবিতা এই টপিকটা স্কিপ হয়ে গেছে না, না স্কিপ হয় না, আমি ওটা এখনো পড়াই নেই। বুঝছি। আমার বইয়ে তো লাইসোজেনিক চক্র 2 ধাপেই শেষ, আমি যেটা বলতেছি এটা পড়ো, এইভাবে পড়ো, তোমাদের ভালো হবে। ভাইরাসের পরজীবিতা আমি এখনো পড়াই নেই, পড়াবো বলছি, যখন প্রয়োজন হবে তখন। ক্লিয়ার তাই না, এখন পর্যন্ত ক্লিয়ার। তাহলে এখন পর্যন্ত কি তৈরি হলো, প্রোফাজ তৈরি হলো। এই প্রোফাজ তৈরি করার ক্ষেত্রে ইন্টিগ্রেজ নামের যে এনজাইমটা আছে, এই ইন্টিগ্রেজ এনজাইমটা হেল্প করে ডিএনএ কাটার জন্য। কি করে, ডিএনএ কাটার জন্য, দুই জায়গায় যে ডিএনএটা কাটছে এটার জন্য কি করে, ইন্টিগ্রেজ এনজাইমটা হেল্প করে। ওকে,
এবার দেখো লাইসোজেনিক চক্রে কি ঘটবে। লাইসোজেনিকটা একবার রিক্যাপ করেন ভাইয়া, লাইসোজেনিক বুঝি নাই, 3 নাম্বার ধাপটা একটু বুঝান ভাইয়া। 3 নাম্বার ধাপ যারা যারা বুঝো নাই তার মানে হচ্ছে তারা আগেরটাও বুঝো নাই। দেখো ল্যামডা ফাজ ভাইরাস অ্যাটাচমেন্ট হয়েছে, আগের বার তো দেখছো অ্যাটাচমেন্ট যেভাবে হয়, অ্যাটাচমেন্ট হয়েছে মানে বসছে উপরে এসে বসার পরে তার ডিএনএটাকে ঢুকাই দিছে, এই পর্যন্ত আগেরটার মতোই আছে। লাইটিক চক্রে কি হয়েছিল, ভাইরাসের যে লাল ডিএনএটা ব্যাকটেরিয়া নীল ডিএনএটাকে ধ্বংস করতেছিল, এখানে এটা ঘটবে না। এখানে কি ঘটবে, ভাইরাসের লাল ডিএনএটা ব্যাকটেরিয়ার নীল ডিএনএর সাথে মিলে যাবে, মিলে প্রোফাজ তৈরি করবে। আগেরবার কি হয়েছিল, ভাইরাসের ডিএনএটা সংখ্যা বৃদ্ধি করা শুরু করছিল, ব্যাকটেরিয়ার ডিএনএটা ধ্বংস হচ্ছিল। এখানে তা হয় নাই। এখানে যে ঘটনা ঘটছে, ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়া ডিএনএ ইন্টিগ্রেজ নামের একটা এনজাইমের প্রভাবে একসাথে কেটে জোড়া লেগে যাবে, জোড়া লেগে তৈরি করবে প্রোফাজ। এখন বুঝছো কি বলছি, বলো এখন পর্যন্ত ক্লিয়ার কিনা? এখন যেটুকু বলছি একটু ক্লিয়ার কিনা? পরের ধাপে দেখো কি ঘটবে, পরের ধাপে কি ঘটবে দেখো। এবার যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে মাঝখানে সেপারেট হবে, সেপারেট হয়ে দুইটা প্রোফাজ তৈরি হবে। কি হবে, দুইটা প্রোফাজ তৈরি হবে। কি হবে দেখো তো, দুইটা প্রোফাজ তৈরি হবে মানে কি, এখন ভাইরাস আর ব্যাকটেরিয়াটা মিলে যে নতুন যে ডিএনএটা তৈরি করলো, এই দুইটা মিলে নতুন প্রোফাজ তৈরি করতেছে, মানে তারা ভিতরে ভিতরে সংখ্যা বৃদ্ধি করতেছে। তার মানে কি, প্রোফাজটা এখন সংখ্যা বৃদ্ধি করতেছে, মানে এই প্রসেসে যে ঘটনাটা ঘটতেছে, ব্যাকটেরিয়া ভাইরাস উভয় মিলিতভাবে কি করতে পারতেছে, সংখ্যা বৃদ্ধি করতেছে, এবং এভাবেই তারা কি করবে, স্টে করবে। তাহলে এই চক্রে মাত্র দুইটা নতুন জেনারেশন তৈরি, দুইটা নতুন কি তৈরি হচ্ছে, ভাইরাস তৈরি হচ্ছে, এবং এখানে কিন্তু ব্যাকটেরিয়াটা মারা যাচ্ছে না। এখানে কি হচ্ছে, নতুন দুইটা ভাইরাস তৈরি হচ্ছে এবং ব্যাকটেরিয়াটা কিন্তু মারা যাচ্ছে না। এই হচ্ছে ডিফারেন্স লাইটিক চক্রে এবং লাইসোজেনিক চক্রে। এবং এটা মৃদু প্রকৃতির, এই অ্যাটাকটা মৃদু প্রকৃতির। আগেরটা যেরকম খুবই তীব্র প্রকৃতির ছিল, এটা হচ্ছে কি মৃদু প্রকৃতির একটা অ্যাটাক। এখানে কিন্তু ব্যাকটেরিয়াটাকে সে ধ্বংস করে না, বরঞ্চ ব্যাকটেরিয়ার জিনোমটাকে ব্যবহার করে সে নিজে সংখ্যা বৃদ্ধি করছে। বাট কয়টা, মাত্র দুইটা। কয়টা, মাত্র দুইটা। এটুকু বুঝছো, এটুকু বুঝছো? এখন দেখো এখানে একটা ঘটনা ঘটতে পারে। কি ঘটনা ঘটতে পারে, এটা এভাবেই থাকতে পারে, এটা এভাবেই থাকতে পারে, এভাবেই থেকে যাবে। তাই লাইসোজেনিক চক্র এখানেই শেষ। কিন্তু তোমাদের আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে একটা ঘটনা করছে। সেই ঘটনাটা কি, সেই ঘটনাটা বলছে এভাবে, অনেক সময় এরা, আমি একটু জুম আউট করি তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। গাজী আজমল স্যারের বইয়ের মধ্যে বারবার গাজী আজমল স্যার বলতেছি, আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে আরেকটা ঘটনা বলছে যে এই পর্যন্ত হওয়ার পরে অনেক সময় কি হইতে পারে, অনেক সময় ভাইরাস চাইলে এই ব্যাকটেরিয়ার ডিএনএটাকে মেরে ফেলতে পারে। মেরে তারা দুইজন আলাদাভাবে তারা কি হয়, আলাদাভাবে এই লাইটিক চক্রের পুনরাবৃত্তি করে অসংখ্য ভাইরাস হয়ে বের হয়ে আসতে পারে। এটাও কিন্তু হইতে পারে। লাইসোজেনিক চক্রটা কিন্তু, আমি যদি লাইসোজেনিক বলি তাহলে এই পর্যন্তই আমি শেষ করে দিব। কিন্তু এই লাইসোজেনিক চক্রের এক্সটেন্ড ভার্সন হইতে পারে। এক্সটেন্ড হয়ে গেলে কি হইতে পারে, এই যে ভাইরাসের যে প্রোফাজটা তৈরি করলো ভাইরাস আর ব্যাকটেরিয়া মিলে, এই লাল ডিএনএ পার্টটুকু নীল ডিএনএ পার্টটুকুকে নষ্ট করে দিবে। নষ্ট করে দিয়ে সে ভিতরে কি করবে, আবার রেপ্লিকেশন করবে। রেপ্লিকেশন করে সেটা খণ্ডাংশ তৈরি করবে। খণ্ডাংশ তৈরি করে নতুন অনেকগুলো ভাইরাস তৈরি করবে এবং বের হয়ে আসতে পারে। এটাও ঘটতে পারে, বাট সেটা আমরা এখানে ইন্টিগ্রেট করতেছি না, সেটাকে আমরা এখানে ইনক্লুড করতেছি না। আমার লাইসোজেনিক চক্র বলতে আমরা এইটুকুকেই বুঝি, আমরা এইটুকু বলতেই লাইসোজেনিক চক্র বুঝি। বাট হ্যাঁ, পরীক্ষা আনসার করার সময় বলতে পারি আমরা লাইসোজেনিক চক্রে মাত্র দুইটা মাত্র ভাইরাস তৈরি হয়েছে, বা দুইটা প্রোফাজ তৈরি হয়েছে, ভাইরাস দুইটা প্রোফাজ তৈরি হয়েছে। বাট চাইলে ভাইরাল ডিএনএটা ব্যাকটেরিয়াল ডিএনএটাকে মেরে পুনরায় লাইটিক চক্রের পুনরাবৃত্তি করে নতুন ডিএনএ তৈরি করে খণ্ডাংশ তৈরি করে আবার লাইটিক চক্রের মতো পুরো ব্যাকটেরিয়াটাকে মেরে বের হয়ে আসতে পারে। ঠিক আছে, এটা কিন্তু তাদের পক্ষে সম্ভব। ক্লিয়ার? যেটুকু বলছি এ পার্টটুকু ক্লিয়ার? তা লাইটিক চক্র লাইসোজেনিক চক্রের পার্থক্য বুঝছো? বলো, লাইটিক চক্রের পার্থক্য বুঝছো? ক্লিয়ার কিনা? যেটুকু বলছি একটু ক্লিয়ার কিনা? ঠিক আছে, তো এই অ্যাটাকটাকে টেম্পারেট অ্যাটাক বা মৃদু অ্যাটাক বলে। এটা অত বেশি কিনা, এটা অত বেশি পাওয়ারফুল না, বাট এটা কিন্তু ভিরুলেন্ট অ্যাটাক বা তীব্র অ্যাটাক।
এটা হচ্ছে ভিউলেন্ট অ্যাটাক, এটা হচ্ছে টেম্পারেট অ্যাটাক। টেম্পারেট অ্যাটাক মানে হচ্ছে মৃদু অ্যাটাক, ভিউলেন্ট অ্যাটাক মানে পাগলা অ্যাটাক, একদম পাগলা পাগলা হয়ে অ্যাটাক করবে। বুঝো না, 30 মিনিটে 300টা জেনারেশন বেরো যাচ্ছে। এখানে মাত্র 2টা জেনারেশন হয়ে সারা জীবন এভাবেই থাকতে পারে, প্রোফাজ হয়ে থাকতে পারে, প্রয়োজন পড়লে আবার এখানে পুনরাবৃত্তি মানে এই পার্টটুকু সে আবার করতে পারে, তার ইচ্ছা। বাট লাইটিক চক্র তো দেখলেই তোমরা, ঢুকবে 30 মিনিটের মধ্যে 300টা হয়ে বেরোয় আসবে। বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাই দাও। লাইসোজেনিক চক্রের মাধ্যমে কি ভাইরাসটি জীবিত হয়ে যাবে? ভাইরাস তো জীবিত হওয়ার মতো কিছু নেই, ভাইরাসের তো কোনো জীবন নাই। ভাইরাসের সংখ্যা বৃদ্ধি করতে পারবে, এটা বলতে পারো তুমি। বুঝছি ভাইয়া, সবাই একটু কমেন্টে একটু জানাই দাও তোমরা সবাই বুঝতে পারছো কিনা। আজকে তো আমি যে বললাম শরীরটা ভালো না, তো এই জন্যে একটু কমেন্টে জানাই দাও তোমরা বুঝতে পারছো কিনা, এতক্ষণ যেটুকু বলছি এটুকু বুঝতে পারছো কিনা। তাহলে আমরা লাইটিক চক্র লাইসোজেনিক চক্র দেখলাম, আমরা বইয়ের মধ্যে লাইটিক চক্র লাইসোজেনিক চক্র তোমরা কি করবা, তোমরা আনসার মানে তোমরা একটু দুটা পার্থক্য আকারে শিখে নিবা। একজন প্রশ্ন করছে চিত্র কতটুকু দিব, আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে যতটুকু আছে এতটুকুই, এইটুকুই দেওয়া আবুল হাসান স্যার, মানে মেন কথা হচ্ছে আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে যতটুকু চিত্র আছে এতটুকুই তোমরা দিবা। একজন বলছো বুঝিনি, যে বুঝো নাই সে বলতে হবে যে কোন জায়গায় বুঝো নাই। লাইটিক চক্রের 4 নাম্বার বুঝো নাই। 4 নম্বরে কি হয়েছে, ডিএনএ গুলা থেকে, এই যে ডিএনএ গুলা ভাইরাসের যে ডিএনএ গুলা কপি হয়েছে সেখান থেকে ভাইরাসটার খণ্ডিত অংশ তৈরি হয়েছে, আর কিছু না। ভাইরাসের যে ডিএনএ গুলা কপি হয়ে সেগুলো তার দেহের খণ্ডিত অংশগুলো তৈরি করলো, তারপরে অ্যাসেম্বল হয়ে খণ্ডিত অংশগুলো থেকে নতুন নতুন ভাইরাস তৈরি হলো, এইটুকু। আচ্ছা, মোটামুটি সবাই বলতেছে ক্লিয়ার, সবাই একটু জানাই দাও বুঝছো কিনা। ভাইরাস বাইরে আসলে তো আর জড় পদার্থ হয়ে যাবে। হ্যাঁ, ভাইরাস বাইরে আসলে জড় পদার্থ হয়ে যাবে, বাট সে বাইরে আসার সাথে সাথে অন্যকে অ্যাটাক করার জন্য খুঁজবে। বুঝতে পারছো? তারা কি করবে, অন্যকে অ্যাটাক করার জন্য খুঁজবে। বুঝতে পারছো? তাহলে আমার মনে হয় আজকে তোমরা ক্লিয়ার হয়েছো আমি কতটুকু। ভাইয়া বইয়ে ব্যাকটেরিয়ার 2টা আবরণ, ওইখানে হচ্ছে ভাইয়া মানে ব্যাকটেরিয়াটার মানে একটা ঝিল্লি আর কোষপ্রাচীরটাকে ডিপ করে বোঝাচ্ছে। তোমার 2টা আবরণ একটা আবরণ একই কথা। আচ্ছা, আজকে শরীরটা বেশি একটা ভালো না, এই জন্য তোমাদেরকে সেভাবে করে মানে এন্টারটেন করে পড়াইতে পারলাম না। মানে জাস্ট মেন কথাগুলো মানে যতটুকু বেসিক এতটুকুই বুঝে গেছি। এখনো পর্যন্ত এই যে কোমরে ধরে রাখছি, কোমরের পেটে ধরে রাখছি, প্রচণ্ড ব্যথা, ঠিক আছে, দাঁড়ায় থাকতেও কষ্ট হইতেছে। বাট আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে কতটুকু মানে এখানে কতটুকু দরকার ছিল, এটুকু তোমার তবু তুমি একটু বলে দাও যে ক্লিয়ার কিনা। একজন বলতেছো যে এইভাবে করে ব্যাকটেরিয়াটির 2টি সংখ্যা বৃদ্ধি করতে পারে, এটা তুমি কোন স্যারের বইয়ের ইনফরমেশনটা বলতেছে একটু আমাকে জানাও। এখানে যেটা হচ্ছে এখানে ভাইরাসটা সংখ্যা বৃদ্ধি করতেছে, তুমি বলতে পারো যে প্রোফাসটা 2টা হয়েছে, এটা তুমি বলতে পারো, বাট ব্যাকটেরিয়া 2টা হয়েছে এটা তো বলা যায় না, কারণ যদি ভাইরাস চাইলে কিন্তু ব্যাকটেরিয়াটাকে মেরে বের হয়ে আসতে পারে। আর তুমি যদি এখানে ডাবল কপির কথা চিন্তা করো, ডাবল কপিটা কিন্তু এটা ভাইরাসেরও না ব্যাকটেরিয়ারও না, এটা প্রোফাস কিন্তু একটা নতুন একটা রিকম্বিনেন্ট ডিএনএ, কিন্তু এই প্রোফাস থেকে চাইলে ভাইরাস বের হয়ে ব্যাকটেরিয়ার ডিএনএটাকে ধ্বংস করে বের হয়ে আসতে পারে, বাট সেটা বের হলে ভাইরাস বের হবে, ব্যাকটেরিয়া কিন্তু বের হবে না, ব্যাকটেরিয়া কিন্তু মারাই যাবে। ঠিক আছে? 4 নম্বর ধাপে প্রোটিন কোথা থেকে আসলো? 4 নম্বর ধাপে প্রোটিন হেড, টেল এন্ড স্পর্শক তৈরি হয়, হেডে ফার্স্ট ডিএনএ প্রবেশ করে। আচ্ছা, তুমি বলছো 4 নম্বর ধাপে প্রোটিন কোন জায়গা থেকে আসলো? এই যে ভাইরাস, তুমি তাহলে মনে হয় আগের ক্লাসটা করো নাই তাহলে ভাইয়া। ভাইরাসের যে মাথা থাকে, ভাইরাসের যে কলার থাকে, লেজ থাকে, এই সবগুলো তো প্রোটিন দিয়েই তৈরি। এই প্রোটিন দিয়েই ভাইরাসের এই খণ্ডাংশগুলো তৈরি হবে এবং এই মাথার মধ্যে ডিএনএটা ঢুকে যাবে।
ঠিক আছে, এই জন্য প্রোটিনের কথাটা বলছে। কারণ আমরা জানি ভাইরাসের উপাদানই দুইটা, প্রোটিন আর ভিতরে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড তো আগে থেকেই ছিল ডিএনএ, যে পার্ট ছিল প্রোটিন, সে প্রোটিনটা তৈরি হবে। প্রোটিন তৈরি করে যদি রাইবোজোম আছে, রাইবোজোম না থেকে তো প্রোটিন তৈরি হতো না, তাই না? ভিতরে তো রাইবোজোম আছেই, ঠিক আছে। দেন পুরোটা পরবর্তীতে অ্যাসেম্বল হয়ে বের হয়ে চলে আসবে। কি 1 2 3 4 লাইসোজেনিক চক্রের 4 নম্বর ধাপটি বুঝি নাই। লাইসোজেনিক চক্রের 4 নম্বরে কিছুই হয় না, এই যে প্রোফাসটা তৈরি হয়েছিল, প্রোফাসটা এই পুরো জিনিসটা ডাবল কপি হবে, মানে পুরো জিনিসটা ডাবল কপি তো বুঝোই, ডাবল কপি হয়ে দুটো তৈরি হবে, এইটুকুই বলছে আর কিছু না, এবং এইভাবেই থাকবে। তার মানে লাইসোজেনিক চক্রে মাত্র দুইটা প্রোফাস তৈরি হতে পারবে। তবে হ্যাঁ, এখান থেকে আবার পুনরায় লাইটিক চক্র হতে পারে। আচ্ছা, ইসরাত জামান বলছে লাইটিক চক্র লাইসোনিক চক্র আগে কঠিন লাগতো, আজকে একদম সহজ হয়ে গেছে, খুবই ভালো করে বুঝছি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ব্যাকটেরিয়া অসহায়, হ্যাঁ ব্যাকটেরিয়া তো অলওয়েজ অসহায়। এই চক্রে এক কেস ব্যাকটেরিয়া অসহায়, কারণ ভাইরাসগুলো ব্যাকটেরিয়া দেহের মধ্যে ঢুকতেছে, ব্যাকটেরিয়াগুলোকে মেরে মেরে চলে আসতেছে, এই চক্রে অসহায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে করি, আজকের মতো শেষ করি। অণুজীবের আর কয়টা ক্লাস নেবেন ভাইয়া? কেন রে ভাই, অণুজীব অনেক বড় চ্যাপ্টার, সময় লাগবে। এই ভাইরাস আর 1 দিন লাগবে, ব্যাকটেরিয়া 2 দিন লাগবে, ম্যালেরিয়া 2 দিন লাগবে, 5 দিন লাগবে আরও। অণুজীব অনেক বড় চ্যাপ্টার। রিসিপ্টর সাইট মানে কি? রিসিপ্টর সাইট নেক্সট দিন পড়াবো, ওই যে ভাইরাসের পরজীবিত যে অংশটা আছে ওখানে রিসিপ্টর সাইট পড়াবো। রিসিপ্টর সাইট মানে কি? ভাইরাসটাকে অ্যাকসেপ্ট করার জন্য তোমার দেহের প্রোটিন আবরণে একটা রিসিভার থাকে, যে কি করে ভাইরাসটাকে অ্যাকসেপ্ট করতে পারে। রিসিপ্টর সাইট মানে এমন একটা সাইট বা এমন একটা জায়গা, যে হচ্ছে ওইখানকার প্রোটিনগুলা একটা ভাইরাস বা একটা ব্যাকটেরিয়াকে সে কী করবে, টানবে তার কাছে বা রিসিভ করবে। ওকে, তাহলে চলো আমরা কি করি, আজকের মতো আজকে ক্লাসটা শেষ করি। শরীর খুবই মানে দুর্বল লাগতেছে, তো আজকের মতো ক্লাসটা শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ এই সপ্তাহে তোমাদের একটা এক্সট্রা ক্লাস আমি দিয়ে দিব না, যাতে করে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ, অ্যান্ড নেভার স্টপ লার্নিং।